আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজ ওভার রিইনফোর্সড বিমের রিভিউ বা অ্যানালাইসিস প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা দেখব। আমরা সাধারণত বিম ডিজাইনের সময় যেহেতু এসিআই কোডের রিকমেন্ডেশন বা রিকোয়ারমেন্ট হচ্ছে যে এটাকে টেনশন কন্ট্রোল সেকশন করতে হবে, না হলে অ্যাটলিস্ট এই ট্রানজিশন জোনের মধ্যে যেন থাকে, এবং সেটার রিইনফোর্সমেন্ট রেশিও যে স্টিলের স্ট্রেন 0.004 হওয়ার জন্য, যেটা রো 0.004, তার চেয়ে যেন কম না হতে পারে। তার চেয়ে কম যেন না হয় সেভাবে আমরা ডিজাইন করি। ডিজাইনের সময় কিন্তু আমরা ওভার রিইনফোর্স করে এখন আর ডিজাইন করতে চাই না। ডেফিনেটলি আমরা চাই যে সেটা আন্ডার রিইনফোর্সড হোক, এবং এটা টেনশন কন্ট্রোলড সেকশন হোক, আমরা সেটা চাই। ডিজাইন আমরা দেখবো, এটা প্রায় এনশিওর করার চেষ্টা করতে হবে। বাট ওই যে এগেইন, যদি রিভিউ প্রবলেম হয়, অর্থাৎ এক্সিস্টিং কোন একটা বিল্ডিং আছে, তার বিমের ক্যাপাসিটি নির্ণয় করে দেখতে হবে, বলতে হবে যে এটা সেফ কি আনসেফ। সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস বা রিভিউ প্রবলেম আসবে, এবং তা কিভাবে করতে হবে সেটা আমরা দেখবো। সো ওভার রিইনফোর্সড বিমের ডিজাইন হয়তো আমরা দেখবো না। আন্ডার ডিজাইন আমরা যতগুলো দেখবো, দেখবা যে সবই মানে ডিজাইন ফিলোসফিটাই যেহেতু এখন ওরকম, আমরা সেই সেই ফিলোসফি ফলো করে ডিজাইন করবো, অতএব সেখানে ওভার রিইনফোর্স ডিজাইন আসবে না, বরং অ্যানালাইসিসে ওভার রিইনফোর্স বিম হয়তো আসতে পারে। তো আমি এখানে একটু পড়ে যাই, তো পড়লেই তারপর আমরা একটা এক্সাম্পল দেখবো। প্রসিডিউর আসলে সেম, আমরা এই প্রসিডিউর ফলো করতে পারি, এবং এক্সাম্পলটা তো অলমোস্ট এরকম প্রসিডিউরই দেওয়া আছে। আহ, আমার মনে হয় একটু পড়লে সহজে ক্লিয়ার হয়ে যাবে। আমি যে কথাটা এক্সপ্লেন করলাম সেটা দেখো, এখানে স্পেসিফিক্যালি ফার্স্ট সেন্টেন্সে বলা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য এসিআই কোড, অল বিমস আর টু বি ডিজাইনড ফর ইল্ডিং of the tension steel with epsilon t, that means that strain in the tensile steel at the farthest tensile fiber, uh, not less than 0.004, and thus rho must be less than equal to or equal to rho 0.004. আবারও পড়ছি, দেখো কি বলছে। এসিআই কোডের রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়াল বিমস আর টু বি ডিজাইন, মানে এটা ফলো করতেই হবে। যদি এটা এই যে ইউএসএ তে যেটা হয়, এসিআই কোড কোনো স্পেসিফিকেশন নিয়ে আসলে সেটা বিভিন্ন স্টেট হচ্ছে তাদের পার্লামেন্টে বা যে কি বলে স্টেট ক্যাপিটলে যে সভা হয়, সেখানে পাশ করে এটাকে ল করে ফেলে, এক কথায় যে এসিআই কোড ফলো করাটা হচ্ছে ম্যান্ডেটরি। তো এখানেও অনেকটা তাই আমরা এভাবেই বলতে পারি, ল্যাঙ্গুয়েজ তো সেরকম, যেটা অবশ্যই করতে হবে। আর টু বি ডিজাইন ফর ইল্ডিং অফ দ্য টেনশন স্টিল উইথ এপসাইলন টি নট লেস দেন 0.004। তার মানে টেনশন জোনের স্টিলে স্ট্রেন মিনিমাম হতে হবে 0.004, এর চেয়ে কম স্ট্রেনের ডিজাইন অ্যালাউড না, এক কথায় এখনকার প্রভিশনে। ঠিক আছে, দাস রো ইজ ইকুয়াল টু মানে অ্যাকচুয়াল রো আমরা যেটা প্রোভাইড করব সেটা অবশ্যই যে রো 0.004 এর চেয়ে কম হতে হবে। এর ইকুয়েশন আমরা অলরেডি দেখেছি। Occasionally, however, such as when analyzing the capacity of existing construction, it may be necessary to calculate the flexural strength of an over-reinforced compression control member for which Fs is less than Fy at flexural failure. তো এখানে কি হবে, দেখা যাবে যে স্টিলের স্ট্রেস হচ্ছে ইল্ড স্ট্রেসের চেয়ে কম, বা স্টিলের স্ট্রেন হচ্ছে ইল্ড স্ট্রেইনের চেয়ে কম, সেরকমের প্রবলেম হয়ে যাবে। আমরা কিভাবে এটা অ্যানালাইসিস করব? বিম দেখে তো ইকুয়েশন দিয়ে আমাকে আসলে ডিটারমাইন করতে হবে যে এটা কি আন্ডার ইনফোর্সড হচ্ছে নাকি ওভার ইনফোর্সড হচ্ছে। আন্ডার ইনফোর্সড হলে আবার টেনশন কন্ট্রোল নাকি ট্রানজিশন, সেটা কোনটা। তাহলে সেকশন ওভারঅল মোটামুটি তিনটা জোনে আসলে ভাগ হবে। একটা হচ্ছে আন্ডার ইনফোর্সড, যেটার আবার দুইটা ফেজ আছে, একটা হলো এই যে ট্রানজিশন জোন, আর একটা হচ্ছে টেনশন কন্ট্রোল, আর একটা হচ্ছে ওভার রিইনফোর্সড বিম, যেটা আসলে কম্প্রেশন কন্ট্রোল। এখানে দেখো এইভাবেই বলেছে, ওভার রিইনফোর্সড কম্প্রেশন কন্ট্রোল মেম্বার। আহ এক্ষেত্রে আসলে ইন দিস কেস দ্য স্টিল স্ট্রেইন will be less than the yield strain, but can be expressed in terms of the concrete strain epsilon u and the still unknown distance c to the neutral axis. এটা তো আমাদের ওই যে স্ট্রেন কম্প্যাটিবিলিটি ইকুয়েশন। স্ট্রেন কম্প্যাটিবিলিটি আসলে কি, আমাদের বেসিক মেকানিক্স এর যে অ্যাজাম্পশন ছিল যে প্লেন সেকশন রিমেইন প্লেন বিফোর বেন্ডিং এন্ড আফটার বেন্ডিং, সেটা অনুযায়ী কিন্তু এই যে ভার্টিক্যাল একটা প্লেন সেকশন, সেটা ইনক্লাইন যখন হয়ে যাচ্ছে তখনও প্লেন থাকছে। আর এই যে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা ইকুয়েশন ডিরাইভ করছি, আমি আগের লেকচারে এটা দেখিয়েছি যে কিভাবে এটা আসে। সো স্টিলের স্ট্রেন আমরা স্টিল এখান থেকেই বের করতে পারবো, যেখানে এপসাইলন ইউ হচ্ছে যে কংক্রিটের স্ট্রেন 0.003, আর ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, আর সি আমরা নিউট্রাল অ্যাক্সিস এর ডেপথ জানি না।
কারণ হলো এখানে দেখো কংক্রিট ফেইলিওর হয়ে যাবে, স্টিলের ইল্ডিংটা হবে না। সো এই সিটা আমরা নির্ণয় করব, দেখবা কিভাবে। এখন স্টিলের যেহেতু ইল্ডিং হচ্ছে না, তাহলে স্টিলের ফোর্স কিন্তু আমি এখনো জানি না, এটাও ডিপেন্ড করবে হচ্ছে স্টিলের স্ট্রেইনের উপর। আর যেহেতু ইল্ডিং হবে না, তার মানে স্টিল ইলাস্টিক থাকবে, তাহলে ওখানে ইলাস্টিক ল, ইলাস্টিসিটি ফর্মুলা অর্থাৎ হুক ল, যেটা যে স্ট্রেস ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেইন, সেইটা এখানে ব্যবহার করা যাবে। সো আমরা জানি যে যে কোনো সেকশনের আসলে কিন্তু ইকুইলিব্রিয়াম থাকবে, রাইট? কম্প্রেসিভ ফোর্স ইকুয়াল টু টেনসাইল ফোর্স হবে, যে কম্প্রেশন জোনে কম্প্রেসিভ ফোর্স, টেনশনের স্টিলের টেনসাইল ফোর্স, এই দুটো ইকুইলিব্রিয়াম, হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম হতে হলে এটা ইকুয়াল হতে হবে। তো সি ইকুয়াল টু আমরা এই যে 0.85 বিটা ওয়ান এফ প্রাইম সি বিসি লিখতে পারি, কারণ স্টিলের কম্প্রেশনের কংক্রিট কিন্তু নন লিনিয়ার, মানে কংক্রিট ক্রাশিং হয়ে যাবে, রাইট? কংক্রিট তার ক্রাশিং স্ট্রেন্থ 0.003 তে পৌঁছাবে, অর্থাৎ এফ প্রাইম সি 0.85 বিটা ওয়ান এফ প্রাইম সি বিসি, এটা লেখা যাবে কম্প্রেসিভ ফোর্স। বাট টেনশন জোনে আমি কিন্তু এস ইন্টু এফ ওয়াই লিখতে পারবো না, কারণ স্টিলের ইল্ডিং হচ্ছে না। তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি, এস ইন্টু এই যে এফএস, এস ইন্টু এফএস লিখতে পারি। সো এফএস ইকুয়াল টু কি লেখা যায়, ইএস ইন্টু এপসাইলন এস, যেহেতু স্টিল এখানে ইল্ডিং হচ্ছে না, ইল্ডিং এর আগ পর্যন্ত স্টিল হচ্ছে ইলাস্টিক, তাহলে ইলাস্টিক ইকুয়াল, ইলাস্টিক ম্যাটেরিয়াল হলে আমরা কি লিখি, যে স্ট্রেইন ইজ ইকুয়াল টু, আমরা হুকের ল জানি ইলাস্টিক ম্যাটেরিয়ালের জন্য, সিগমা ইজ ইকুয়াল টু এপসাইলন, সরি, ই ইন্টু এপসাইলন, আমি এইভাবে লিখি, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু হচ্ছে স্ট্রেন, রাইট? সো এই অনুযায়ী আমি দেখো তাহলে আমার এ এস ইন্টু এফ এস, তার মানে স্টিলের ফোর্স টি ইকুয়াল টু স্টিলের ফোর্স এস ইন্টু এফ এস লেখা যায়, যেখানে এস, এস কে আমরা আবার লিখতে পারি রো বিডি, আমি আমার মনে হয় প্রথমে এইভাবে লিখি। আর এফএস ইকুয়াল টু তাহলে যেটা ই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ইএস ইন্টু এপসাইলন এস, এভাবে লেখা যায়, রাইট? আবার এস কে লেখা যায় হচ্ছে রো ইন্টু বিডি, রো বিডি ইন্টু ই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, আমরা ই এস লিখতে পারি, ইন্টু এপসাইলন এস। ঠিক আছে, সো এইটাই আসলে দেখো আমাদের এখানে লেখা হচ্ছে, এই যে রো ই এপসাইলন এস ই এস বিডি। আর কংক্রিটের স্ট্রেংথ তো হচ্ছে, আহ, আমরা জেনারেলাইজ অ্যানালাইসিস করে বি ইনটু সি হচ্ছে কংক্রিটের এরিয়া, আর ওখানে অ্যাভারেজ স্ট্রেস হচ্ছে 0.85 এফ প্রাইম সি, আর বেটা ওয়ান হচ্ছে যে ইফেক্টিভ ডেপথ। এক কথা এটাকে আমরা এ ইনটু সি লিখতে পারি, রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক, এখানে 0.85 এফ প্রাইম সি এ বিও লেখা যায়, কারণ বেটা ওয়ান সি ইজ ইকুয়াল টু এ, কারণ কংক্রিটে কিন্তু কম্প্রেশন, কংক্রিট কিন্তু কম্প্রেশনে ফেল হয়ে যাচ্ছে, তার মানে ওখানে রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক হবে। সো আমি রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক থেকেই অ্যাভারেজ স্ট্রেস 0.85 এফ প্রাইম সি, আর নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, সরি, এই কংক্রিট কম্প্রেশনের কংক্রিট স্ট্রেস ব্লকের ডেপথ এ, এবং তার সাথে বিমের উইডথ বি, রেক্টেঙ্গুলার বিম, ডেফিনেটলি রেক্টেঙ্গুলার বিমের উইডথ বি দ্বারা গুণ করলে কম্প্রেসিভ ফোর্স পাবো। সো এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন স্যাটিসফাইড হবে। বাট দেখো এখানে স্টিল ইল্ডিং না হওয়ায় এই যে এপসাইলন এস ইএস চলে আসলো, আর উপরের ইকুয়েশন থেকে আমি কংক্রিটের স্ট্রেস যেহেতু জানি, স্ট্রেন জানি, ইফেক্টিভ ডেপথ ডি জানি, সিটা আমার আননোন থাকবে। সো বাম পাশে দেখো সি আননোন, ডান পাশে সি আননোন, মানে ইকুয়েশনটা তখন কিভাবে চলে আসছে। সো আমি যদি এখানে ইকুয়েশনটা লিখি, আমার মনে হয় এখানেও দেখানো আছে, দেখো যেটা হবে সেটা হচ্ছে, আমি একটু লিখি তাহলে ক্লিয়ারলি তোমাদের জন্য বোঝা যায়, সহজ হবে। কংক্রিটের ফোর্স সি ইকুয়াল টু টি হতে হবে ইকুইলিব্রিয়ামের জন্য, আর সি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 0.85 এফ প্রাইম সি, এফ প্রাইম সি ইকুয়াল টু, সরি, এফ প্রাইম সি ইন্টু বেটা ওয়ান, আগে বেটা ওয়ান লেখা উচিত ছিল, এনিওয়ে, তারপর হচ্ছে বি ইন্টু হলো সি, রাইট? আর ডান পাশে আমার হচ্ছে এই যে এপসাইলন এস ইকুয়াল টু, এখন আমি যদি এপসাইলন এস ইকুয়াল টু, অনেক ইকুয়েশন লিখবো, এপসাইলন এস ইকুয়াল টু এপসাইলন সি ইউ, মানে কংক্রিটের স্ট্রেইন ইনটু ডি মাইনাস সি ওভার সি, ডি মাইনাস সি ওভার সি। তাহলে এখানে আমি দেখো
রিইনফোর্সমেন্ট যতটুকু প্রোভাইড করেছি সেখান থেকে রো জানি, বি জানি, আমার বিমের উইডথ, ডি জানি, ইফেক্টিভ ডেপথ, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি 29 মিলিয়ন পিএসআই বা 29,000 কেএসআই সেটা জানি। এরপরে এপসাইলন এস এর জায়গায় এখন আমি লিখবো হচ্ছে যে এই ডান পাশের এই অংশটা কংক্রিটের স্ট্রেন আমি জানি 0.003, ডি জানি, এখানে সি আমার জানা নাই। আর বাম পাশেও দেখো ম্যাটেরিয়াল প্রপার্টি কংক্রিটের স্ট্রেংথ প্রাইম সি জানি, বেটা ওয়ান কংক্রিটের স্ট্রেংথের উপর নির্ভর করে সেটাও জানি, বি জানি, আমি সি জানি না। তাহলে এখানে সি আসলে দেখো মানে লিনিয়ার ইকুয়েশন না, বরং এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে। আমার মনে হয় ক্লিয়ারলি লিখতে পারলে সহজ হতো, বাট আমার কলম মানে ডিজিটাল, আমি স্ক্রিনে লিখি, এটা আসলে এত স্মুথলি যাচ্ছে না এখন। তো তখন এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, মানে কি যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম একটা ইকুয়েশন আসবে যেখান থেকে তাহলে সলভ করলে আমরা, কাম দেখো এখানে সি হচ্ছে এই যে বাম পাশে এখানে আছে, আবার ডান পাশে নিচে আছে, সো আলটিমেটলি সি আর সি গুণ করলে সি স্কোয়ার হয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু জিরো। যার কয়টা রুট পাবো আমরা? দুইটা রুট। তার মানে এক্স এর এখান থেকে দুইটা ভ্যালু পাবো, অর্থাৎ সি এর দুইটা ভ্যালু পাবো, একটা পাবো পজিটিভ, একটা পাবো নেগেটিভ। আমরা জাস্ট পজিটিভটা গ্রহণ করব। সো এখান থেকে আমার নিউট্রাল অ্যাক্সিসটা বের হয়ে আসবে। সো আগের থেকে যেগুলো আন্ডার রিইনফোর্সড বিম ছিল সেখান থেকে এখানে পার্থক্য কি? আন্ডার রিইনফোর্সড বিমে আমি ডিরেক্টলি দেখো এ ইকুয়াল টু এস এফ ওয়াই, এই যে এই ইকুয়েশন দিয়ে আমি কিন্তু ডিরেক্টলি এ এর ভ্যালু তার থেকে সি এর ভ্যালু বের করতে পারছি, রাইট? এএস ইকুয়াল টু এফ ওয়াই লিখে। কিন্তু এখানে যেহেতু স্টিলের ইল্ডিং হচ্ছে না, এই এএস এফ ওয়াই এর জায়গায় বরং এফ ওয়াই এর জায়গায় এফ এস লিখছি। সেই এফ এস আসছে হলো এই যে ইএস ইন্টু এপসাইলন এস থেকে, আর এপসাইলন এস আসছে এই যে কংক্রিটের স্ট্রেইন এবং ইফেক্টিভ ডেপথ সি থেকে। সো জাস্ট পার্থক্য হচ্ছে এখানে, এই পার্থক্যটুকু আমি আসলে মানে বেসিক ডিফারেন্সটা আসলে যে এ ক্যালকুলেশন বা সি ক্যালকুলেশনটা হবে একটু আলাদা, ঠিক আছে? বাট মোমেন্ট মোমেন্ট ক্যালকুলেশনের জন্য এই যে এম এন ইকুয়াল টু এস এফ এস ইন্টু ডি মাইনাস এ বাই টু এটা ব্যবহার করতে পারবো। সেখানে দেখো এস এর জায়গায় এখন এফ এস চলে আসছে, ঠিক আছে? কিন্তু মেইন পার্থক্যটা আসলে বেসিক্যালি যে এ বা সি ক্যালকুলেশনে, ঠিক আছে, যদি ওভার ইম্পোজড বিম হয়। সো সেইটাই আসলে এখানে করা হবে। তো আমরা এখান থেকে বেসিক্যালি সি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, সি ইকুয়াল টু টি করে, যেখান থেকে যে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ সি পাবো। এই সি এর ভ্যালু আসলে নির্ণয় করলেই আমি দেখো মোমেন্ট স্ট্রেংথ নির্ণয় করতে পারবো, এই যে এম এন ইকুয়াল টু এস এফ এস ইন্টু ডি মাইনাস এ বাই টু করে। সি পাইলেই তার সাথে আমি বেটা ওয়ান গুণ করলে দেখো এ পাবো, আর সেটাই এখানে বসিয়ে দিলে আমার মোমেন্ট স্ট্রেংথ পাবো। আর ওভার রিইনফোর্সড বিম যেহেতু, তাহলে তার জন্য ফি এর ভ্যালু হবে 0.65। তো ওভার রিইনফোর্সড নাকি আন্ডার রিইনফোর্সড এটা আমি জানবো কিভাবে? আমি এই যে স্ট্রেইন ক্যালকুলেট করবো, স্ট্রেইন ক্যালকুলেট করে চেক করে দেখবো যে সেটা ইল্ড স্ট্রেন চেয়ে কম কিনা, 0.002, তার চেয়ে কম হলে ওভার রিইনফোর্সড বিম, আর যদি বেশি কম বেশি হয় তাহলে আহ, মানে হয় টেনশন কন্ট্রোল সেকশন হবে অথবা ট্রানজিশন সেকশন হবে, রাইট? সো এখানে এই নিলসন উইন্টারের বইয়ে এটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে করা আছে, এটাও ফলো করা যায়। আর আমি যে জেমস কিউইটের বইয়ের থেকে যে এক্সাম্পলটা দেখাবো সেখানে এই এই ধরনের ইকুয়েশন না দিয়ে ডিরেক্টলি ওই ইকুয়েশন থেকে সি একবারে বের করে ফেলেছে। আর এখানে আসলে ফর্মুলেট করার জন্য মানে করেছে, আলটিমেটলি একই রেজাল্টই পাবে তুমি, ঠিক আছে? সো এখান থেকে যা বলেছে দেখো, আমি পড়ে যাই। সাবস্টিটিউটিং দ্য স্টিল strain from equation 4.38 in their last equation and defining কে ইউ ইকুয়াল টু সি বাই ডি। এখন সি বাই ডি একটা রেশিওকে কে ইউ ধরে নিল। আমার মনে হয় এই প্রসিডিউরটুকু ফলো করার কোনো দরকার নাই তোমাদের। আমি যে এক্সাম্পলে যেটা দেখাবো সেটা আরো সহজ হচ্ছে। বাট কেউ যদি এরকম করতে চাও, মানে এই যে দেখো একটা রেশিও আমরা ধরে নিলাম যে সি ওভার ডি রেশিওটাকে কে ইউ ধরবো, আর এই যে এম ইকুয়াল টু ধরবো হচ্ছে ইএস এপসাইলন ইউ ওভার 0.85 বেটা ওয়ান এ প্রাইম সি। তাহলে এই যে ডেরিভেশনের পরে দেখো কে ইউ এর ভ্যালু এই যে এই ইকুয়েশন দিয়ে নির্ণয় করা গেল, যেটা আসলে আহ কার মানে কার উপরে ডিপেন্ড করছে? দেখো এম ডিপেন্ড করছে সম্পূর্ণই ম্যাটেরিয়াল স্ট্রেংথের উপরে, ডাইমেনশনের উপরেও না, বরং জাস্ট ম্যাটেরিয়াল স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, স্টিলের কংক্রিটের আলটিমেট স্ট্রেন বেটা ওয়ান এর ভ্যালু কংক্রিটের স্ট্রেংথের উপর নির্ভর করে জানি, এফ প্রাইম সি আমি কংক্রিটের মেটাল প্রপার্টি থেকে জানি। তাহলে এখান থেকে আমি এম বের করে, আর আমার রো তো অলরেডি আমি এএস ওভার বিডি করে পারবো, তাহলে সেই দুইটার উপর নির্ভর করে আমি কে ইউ পাবো। আর কে ইউ কে দেখো এই যে ডি দ্বারা গুণ করলে কিন্তু আমি তখন সি পেয়ে যাবো। সো এটা হচ্ছে এই যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইনে কে নির্ণয় করার যে ফর্মুলা ছিল, যে রো এন স্কোয়ার রুট অফ রো এন প্লাস রো এন বাই টু তাহলে স্কোয়ার মাইনাস রো এন বাই টু,
বা মাইনাস রো এন ছিল সম্ভবত। মানে তার মতো একটা ট্রিটমেন্ট করে নেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে ক্যালকুলেশন একটু সহজ হয়, কেউ যদি এভাবে আসতে চায় করতে পারে। দ্যাটস ইট। সো আমার আলটিমেটলি এখান থেকেও দেখো টার্গেট হচ্ছে যে সি, এফেক্টিভ ডেপথ সি, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ সি, অথবা এ এর ভ্যালু বের করা। তো আমি এখান থেকে আসলে আলটিমেটলি সি এর ভ্যালু পাবো, যেটাকে আমি বেটা ওয়ান দ্বারা গুণ করলে এ পাবো। আর সেইখানেই এই যে আহ, তাহলে আলটিমেটলি আমি এই এ এর ভ্যালু বা সি এর ভ্যালু ওই যে এই ইকুয়েশনে বসালে, আহ, এই যে এই ইকুয়েশনে বসালে আমি এপসাইলন এস পাবো। আর এপসাইলন এস এর সাথে যদি আমি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল গুণ করি তাহলে স্টিলের স্ট্রেস পাবো। আর সেই স্ট্রেস দ্বারাই আমি এখানে দেখো এস এফ এস ইন্টু ডি মাইনাস এ বাই টু করলে নমিনাল মোমেন্ট স্ট্রেংথ পেয়ে যাবো। আর এখানে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 0.65 হবে, যদি এনশিওর্ড হয় যে আমার এটা হচ্ছে ওভার রিইনফোর্সড বিম। সো ওভার রিইনফোর্সড বিম চেক করার জন্য এগেইন আমার কিন্তু স্ট্রেন ওই যে এপসাইলন এস এর ভ্যালু কম্পেয়ার করতে হবে এপসাইলন ওয়াই এর সাথে। ঠিক আছে। সো ট্রিটমেন্ট দুই ভাবে আছে, আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে দেখে এটা বুঝে নিতে চাই। এক্সাম্পল জেমস কে উইটের বইয়ের 6th এডিশন থেকে নেওয়া বিম এক্সাম্পল 3, যেখানে বলা হচ্ছে প্রবলেমটা সেম অ্যাজ বিম 1 এক্সেপ্ট ইনক্রিজ টেনশন স্টিল টু 6 নাম্বার 9 বার্স ইন 2 লেয়ার্স। আমরা এর আগের লেকচারে এই এক্সাম্পল বিম 1 এবং বিম 2 সলভ করেছি, যেখানে আমাদের বিমের ডাইমেনশন ছিল 12 ইঞ্চ বাই 20 ইঞ্চ। এক লেয়ারে 4টা রিনফোর্সিং বার ছিল, এই যে দেখো এটাই হলো আমার ডিজাইন বিম। আর উপরে কম্প্রেশন জোনের বার আমরা ধরছি না। 12 ইঞ্চ উইথ 20 ইঞ্চ ডেপথ, আর এক লেয়ারে 4টা 9 নম্বর বার ছিল বিম 1 এবং বিম 2 প্রবলেমে। এখন বলা হচ্ছে যে বিম 3 তে আমরা 4টা 9 নম্বর বারের জায়গায় 4টা না বরং 6টা 9 নম্বর ব্যবহার করব ইন 2 লেয়ার্স। এটা নিচের ফিগারে দেখানো হবে। আমার মনে হয় ফিগার এখানে দেওয়া আছে, so আমরা দেখলে ক্লিয়ারলি বুঝবো। এই যে ফিগার 4.28-এ দেখানো আছে, দেখো যে বিমের উইডথ ঠিক আছে, ডেপথ ঠিক আছে, বাট আগে 4টা 9 নম্বর বার ছিল, এখন সেখানে 6টা 9 নম্বর বার ব্যবহার করা হলো। এবং দেখো এক নিচের লেয়ারে 4টা আর উপরের লেয়ারে 2টা, এমন নয় যে 3টা 3টা। সো 3টা 3টা হলে কিন্তু আবার এফেক্টিভ ডেপথ ডিটা কম বেশি হবে, রিমেম্বার। দেখো ডিটি আর ডি এখানে যে আর পার্থক্য করে বোঝানো হয়েছে। ডি হচ্ছে টেনশন জোনের এক্সট্রিম ফেসেজের বার আছে তার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স ফ্রম দ্য কম্প্রেশন এক্সট্রিম ফাইবার। আর ডি হচ্ছে কম্প্রেশন ফাইবারের এক্সট্রিম ফেস থেকে, কম্প্রেশন জোনের এক্সট্রিম ফাইবার থেকে টোটাল রিইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স। সো দুইটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, আমরা ডি ক্যালকুলেট করে নিব। দেখো সেক্ষেত্রে যে এক লেয়ারে 3টা 3টা করে দিয়ে 2 লেয়ারে যদি মোট 6টা দেয় তাহলে ডি কিন্তু এর চেয়ে আরো কম হবে একটু। কারণ নিচের লেয়ারে দেখো বেশি আছে, উপরের লেয়ারে কম কম আছে। সো এটা সেন্ট্রয়েড নিচের দিকে হবে, যেহেতু নিচের লেয়ারে বেশি আছে তাহলে আমি ডি বেশি পাবো এক্ষেত্রে। এনিওয়ে, সো এই কনফিগারেশন নিয়ে আমাকে ডিজাইন করতে হবে। ম্যাটেরিয়াল প্রপার্টি সেম, তার মানে কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4000 psi, স্টিলের স্ট্রেংথ হচ্ছে ইল্ড স্ট্রেংথ হচ্ছে 60,000 psi. For this section, epsilon t will be larger than epsilon s and will be calculated using the distance to the extreme layer of tension reinforcement dt. দেখো আমরা এই যে ডি এপসাইলন টি আর এপসাইলন এস মানে এপসাইলন এস হচ্ছে এই যে ডি লেভেলে, এফেক্টিভ ডেপ ডি তে যে স্ট্রেন সেটা হচ্ছে এপসাইলন এস, অর্থাৎ স্টিলের স্ট্রেন। কিন্তু এপসাইলন টি হচ্ছে টেনশনের যে এক্সট্রিম ফেস আছে সেইটার সেই স্টিলের স্ট্রেন হচ্ছে এপসাইলন টি। তাহলে এপসাইলন টি এখানে ডেফিনেটলি এপসাইলন এস এর চেয়ে বেশি হবে, কারণ আহ, 2 লেয়ারে যেহেতু আছে। আমার মনে হয় বুঝতে পেরেছো, ডিটিটা হবে ডি এর চেয়ে একটু বেশি এখানে। Assuming the same cover and size of stirrup dt equal to 17.5 inch as used for D in beams 1 and 2. আমার আগের বিমে এক লেয়ারের রিইনফোর্সমেন্ট ছিল, সেখানে ডিটি আর ডি কিন্তু সেম ছিল, বাট এখন ডিটিটা ডি এর চেয়ে বেশি হবে। The value of D for this section involves a centroid ক্যালকুলেশন অফ 6 নাম্বার 9 বার্স। এটা সেন্ট্রয়েড নির্ণয় করে তারপরে ডি নির্ণয় করতে হবে, আমরা দেখবো সেই ক্যালকুলেশন। এসিআই কোড সেকশন 762 রিকোয়ার্স এ ক্লিয়ার স্পেসিং বিটুইন লেয়ার অফ রিইনফোর্সমেন্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। এখানে আবারও এসিআই কোডের 2014 ভার্সন যেটা, সেটা রেফার করা হচ্ছে সেকশন 762 তে। সো একটা রিইনফোর্সমেন্ট থেকে আরেকটা রিইনফোর্সমেন্টের মিনিমাম স্পেসিং হবে, মানে এক লেয়ার রিইনফোর্সমেন্ট থেকে আরেক লেয়ার রিইনফোর্সমেন্ট মিনিমাম স্পেসিং 1 ইঞ্চ। একটার উপরে ইমিডিয়েটলি আর একটা বসানো যাবে না, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। বান্ডেল বার হলে ডিফারেন্ট কথা, বাট লেয়ার যদি করি আমরা তাহলে একটা থেকে আরেকটা মিনিমাম ডিস্টেন্স হবে 1 ইঞ্চ, অথবা যে বার ডায়ামিটার এরকম। ঠিক আছে, এখানে 1 ইঞ্চি ধরে নেওয়া হচ্ছে। এই যে বার, thus we can assume the second layer of steel, that means 2 bars, 1 bar at
diameter plus is 1 bar diameter plus 1 inch above the lowest layer, or a total of 2.5 inch plus 1.128 inch plus 1 inch, that means 4.63 inch from the extreme tension fiber. A simple calculation is used to find the distance from the bottom of the beam to the centroid of the tension reinforcement G, and then find the value of T equal to S minus G. আমি এটা এখন দেখাতে চাই তোমাদের। সো এটা ফিগারের রেফারেন্স দিয়ে করছি। এখানে আসলে আমার মনে হয় ক্লিয়ারলি বোঝা যাবে। দেখো, সো আমরা যেটা করতে পারি যে এই দুইবারের মাঝখানের গ্যাপ হচ্ছে 1 ইঞ্চ, ঠিক আছে। সো এখানে কি হবে, আমরা এই যে বটম লেয়ারের সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স জানি হচ্ছে আগের এক্সাম্পল গুলো থেকে, অর্থাৎ টোটাল কভার 2.5 ইঞ্চ, তার সাথে এইবারের ডায়ামিটার হাফ বার ডায়ামিটার যোগ হবে। আর আমি যদি এইটার নিচ থেকে এই পুরা কাভার ওই উপরেরটার মিড পর্যন্ত ডিস্টেন্স জানতে চাই, সেটা কতটুকু সেটাও আমি বের করবো। তাহলে নিচের এটুকু 2.5 ইঞ্চ, তার সাথে উপর এইবারের হাফ ডায়ামিটার যোগ হবে, আবার এই উপরের বারের নিচের হাফ ডায়ামিটার যোগ হবে, আর মাঝখানে হচ্ছে এই গ্যাপটা হলো আরো 1 ইঞ্চ, ঠিক আছে। সো এই জন্য এই টোটাল গ্যাপ হচ্ছে তাহলে 2.5 ইঞ্চের সাথে আরো কতটুকু যোগ হবে, 1 বার ডায়ামিটার। 10 নম্বর, সরি 9 নম্বর বারের ডায়ামিটার হচ্ছে 1.128 ইঞ্চ, রাইট। 1 to 8 বা 1 to 5 ইঞ্চ, প্লাস আরো মাঝখানের গ্যাপ হচ্ছে 1 ইঞ্চ। তাহলেই কিন্তু আমি এই নিচ থেকে দেখো এই উপরের বারের সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স পাচ্ছি, এটা উপরের বারের সেন্ট্রয়েড পর্যন্ত সেটাই পেয়েছি 4.63 ইঞ্চ। এখন নিচ থেকে এটা সেন্ট্রয়েড কোথায় সেটা নির্ণয় করব কি করে, জাস্ট এই যে ওয়াই টি যদি টপ বটম থেকে নির্ণয় করি ওয়াই বি, তাহলে চারটা বার আছে 2.5 ইঞ্চ ডিস্টেন্সে, তাহলে চারটা বারের এরিয়া হচ্ছে, একটা 9 নম্বর বার এরিয়া কিন্তু 1 স্কোয়ার ইঞ্চ, তাহলে 4 ইন্টু 0 ইন্টু 0 স্কোয়ার ইঞ্চ। এই এরিয়াটা আছে কত দূরত্বে নিচ থেকে, 2.5, মানে মোমেন্টাম 2.5 ইঞ্চ। আমার মনে হয় এখানে লেখাও আছে, সো এটা হ্যাঁ এই যে জিটা দেখো, আমি যেটাকে ওয়াই বি বলেছি সেটা এখানে জি দিয়ে লেখা হয়েছে। তার মানে নিচ থেকে বারের সেন্ট্রয়েড ডিস্টেন্স কত, চারটা বার আছে 4 স্কোয়ার ইঞ্চ এবং 2.5 ইঞ্চ দূরত্বে, আর উপরের দুইটা বার যাদের স্কোয়ার মানে ক্রস সেকশন এরিয়া হচ্ছে 2 স্কোয়ার ইঞ্চ, সেটা হলো নিচ থেকে 4.63 ইঞ্চ ডিস্টেন্সে। আর নিচে যে টোটাল এরিয়া দ্বারা ভাগ করলাম, তাহলে আমি বারের সেন্ট্রয়েড বটম ফেস থেকে সেন্ট্রয়েড টু দা 4 বার্স পেয়ে গেলাম 3.21 স্কোয়ার ইঞ্চ। আগের প্রবলেম গুলোতে এক লেয়ারে থাকায় সবগুলোর সেন্ট্রয়েড হচ্ছে ছিল 2.5 ইঞ্চে। তাহলে ইফেক্টিভ ডেপথ এখন ডি পাবো হচ্ছে এইচ মাইনাস জি করে, তাহলে 16.8 ইঞ্চ অলমোস্ট, ঠিক আছে। আর ডিটিটা কত, ডিটি কিন্তু 17.5 ইঞ্চ, তার মানে ডিটি দেখো সেটা কিন্তু ডি এর চেয়ে বেশি, ঠিক আছে। টেনসাইল ফাইবার, এক্সট্রিম টেনশন ফাইবারের, এক্সট্রিম টেনসাইল স্টিলের যে ডিসটেন্স সেটা ডিটি, এটা কিন্তু 17.5 ইঞ্চ, আর ডিফেক্টিভ ডেপথ ডি হচ্ছে বেশি, দুই লেয়ারের রিইনফোর্সমেন্ট হওয়ার কারণে। তো এটার সলিউশনের জন্য এই প্রবলেম আমি আসলে জানি না যে এটা আন্ডার রিইনফোর্স নাকি ওভার রিইনফোর্সড, রাইট। বাট এই যেগুলো জিওমেট্রিক প্যারামিটার আমি নির্ণয় করে নিলাম, এখন সলিউশন করব কি করে। একইভাবে প্রথমে আমরা শুরুতে ধরে নিব যেটা আন্ডার রিইনফোর্স বিম, তার মানে স্টিল রিল্ডিং হবে, কিন্তু পরে আবার চেক করব যে আসলেই তা ঘটছে কিনা। তাহলে দেখো প্রথমেই পদ্ধতি সেম, আমরা এ সি এবং এপসাইলন এস ক্যালকুলেট করতে চাই। অ্যাজিউম দ্যাট দ্য টেনশন স্টিল ইজ ইল্ডিং, সো এফ এস ইজ ইকুয়াল টু এফ ওয়াই। দেখো শুরুতে আমি ধরে নিচ্ছি যে কোনো বিমের অ্যাপ্রোচ হচ্ছে এরকম, যদি শুধুমাত্র কম্প্রেশন টেনশন জোনের রিইনফোর্সমেন্ট থাকে, এখানে কম্প্রেশন জোনের রিইনফোর্সমেন্ট থাকলেও আমরা তার অ্যানালিসিসে নিচ্ছি না, যেহেতু আমরা ওই পর্যন্ত এখনো শিখি নাই। বাট অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু এটা যখন রিয়েল প্রবলেম সলভ করবো তখন তোমাকে আসলে দেখতে হবে যে এখানে এই দুইটা বার কম্প্রেশন জোনে যে আছে সেটা কি কম্প্রেশন রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করছে কিনা, ঠিক আছে। বাট আমরা যেহেতু এখন ওখানে যাই নাই, এজন্য এখনো ওটাকে নেগলেক্ট করছি, জাস্ট টেনশন জোনে যে 6টা বার আছে সেটা নিয়ে ডিজাইন করছি। কিন্তু রিমেম্বার এখানে দেখো কম্প্রেশন জোনেই যে দুইটা বার কিন্তু এখানে প্লেস করা আছে, আমরা এটা এই দুইটাকে, এই যে যে বার দুইটা, এদের কন্ট্রিবিউশন এখানে নাই ধরছি। বাট জেনারেলি স্পিকিং আমি এখানে বিশ্বাস করি যে এই দুইটা বার এখানে 6টা বার ব্যবহার করার ফলে দেখো এখন ওভার রিইনফোর্সড হয়ে যাবে, যেটা আমরা অ্যাভয়েড করতে চাই। তাহলে কম্প্রেশন জন্য কম্প্রেশন বারকে কানেক্ট মানে ই করলে, যে ডাবলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করলে তখন দেখবার এটা ওভার রিইনফোর্সড থাকবে না, বরং আন্ডার রিইনফোর্সড এবং কম্প্রেশন বিম উইথ রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট ইন কম্প্রেশন জোন এইভাবে ট্রিট করলে হবে। সো আমরা যেহেতু ওখানে ওই পর্যন্ত যাইনি, আবারও বলছি কনফিউশন এড়ানোর জন্য কম্প্রেশন জোনের বারকে আমরা এখানে নেগলেক্ট করছি, নাই ধরে নিচ্ছি, জাস্ট টেনশন জোনের 6টা 9 নম্বর বার আছে সেটা ধরে ডিজাইন করব। এবং এটার জন্য আমরা কি করব, শুরুতেই যে কোনো সেকশনের অ্যানালাইসিসের জন্য
অর্থাৎ রিভিউ প্রবলেম সলভ করার জন্য ধরে নিব যে স্টিলের টেনশন জোনের স্টিলের ইল্ডিং হবে, বাট সেটা আমরা পরে চেক করবো যে আসলে ইল্ডিং হচ্ছে কিনা আগের প্রবলেম গুলোতে যেমন করেছি। সো স্টিলের জলে স্টিলের টেনশন ইল্ডিং হচ্ছে ধরেই আমরা এ এর ভ্যালু ক্যালকুলেট করবো। এ ইকুয়াল টু এস এফ ওয়াই 0.85 ওভার 0.85 এ প্রাইম সি বি, 6 স্কোয়ার ইঞ্চ 6টা বার, 60 কেএসআই করে, 0.485 কেএসআই 12 ইঞ্চ বি। এভাবে আমরা পেলাম এ এর ভ্যালু 8.82 ইঞ্চ। ওকে, 8.82 ইঞ্চ পাওয়ার পরে আমরা এখন আসছি সি এর ভ্যালু ক্যালকুলেট করতে। আর যেহেতু স্টিলের কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4000 পিএসআই, তাহলে বেটা ওয়ান এর ভ্যালু 0.85 এবং আমরা এখান থেকে সি এর ভ্যালু পাচ্ছি 10.4 ইঞ্চ। অ্যান্ড ইউজিং কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, স্ট্রেন কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, আমরা এই যে স্টিলের স্ট্রেন নির্ণয় করে ফেলবো। দেখো, ধরে নিলাম যে স্টিল ইল্ডিং হচ্ছে, এবং সেই অবস্থায় যদি স্টিল ইল্ডিং হয় তাহলে স্টিলের স্ট্রেন কতটুকু আসছে, যা দেখলাম আমরা 0.00186, যা স্টিলের ইল্ড স্ট্রেন যে 0.00207 এর চেয়ে কম। স্টিলের ইল্ড স্ট্রেন 0.200207, তার চেয়ে এটা কম, রাইট? তাহলে কি স্টিলের ইল্ডিং আসলে হচ্ছে? নো। আমরা ধরেছি যে স্টিলের ইল্ডিং হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আবার দেখলাম যে স্টিলের ইল্ডিং হচ্ছে না। তাহলে সলিউশন কি? তাহলে এটা আমি এই যে এ ইকুয়াল টু যে এ এস এফ ওয়াই ওভার 0.85 এফ প্রাইম সি বি, এই কোয়েশ্চেন ব্যবহার করেছি, দ্যাটস নট কারেক্ট। ঠিক আছে, দ্যাটস নট কারেক্ট। তাহলে কি করতে হবে? আমরা ওই যে আগের যে প্রথম এই ক্লাসের শুরুতে যে ইকুয়েশন দেখলাম, টি ইকুয়াল টু সি বা সি ইকুয়াল টু টি, ওখান থেকে আসলে সি এর ভ্যালু বের করতে হবে। This is less than yield strain for grade 60 steel, which is epsilon y equal to 0.00207. So the assumption that the tension steel is yielding is not confirmed. Because the tension steel is not yielding, this is referred to as an over-reinforced section, and the previously developed procedure for calculating the nominal moment strength does not apply. তাহলে আমি এই যে এ এর ভ্যালু এটা অ্যাকসেপ্ট করতে পারছি না, এখান থেকে এ বা সি এর ভ্যালু যা পেলাম এই দুটো আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ আমার অ্যাজাম্পশন রং প্রমাণিত হয়েছে। তাহলে এ বা সি এর ভ্যালু এখন অন্য উপায়ে ক্যালকুলেট করতে হবে। কি উপায়ে? যে স্টিল ইল্ডিং হচ্ছে না, তাহলে স্টিলের এই যে যেটা অ্যাকচুয়াল স্ট্রেন, সেটা দিয়ে সি এর ভ্যালুটা আমাকে আসলে বের করে নিতে হবে। মানে আলটিমেটলি স্টিলের যে ইল্ডিং হবে না, বরং স্টিলের স্ট্রেস যে ইল্ডিং এর চেয়ে কম হবে, সেই স্ট্রেস কতটুকু হবে সেটা বের করার জন্য আমরা এই যে সি ক্যালকুলেট করব। ওই ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা দেখলাম আমরা সেইভাবে। A procedure that enforces strain compatibility and section equilibrium will be demonstrated in the following. আমি যেটা দেখিয়েছি সেটার কথা বলছে এখানে, যে ওই স্ট্রেন কম্প্যাটিবিলিটি এবং ইকুইলিব্রিয়াম। দেখো, দুইটাই বলেছে কিন্তু এখানে। একটা হলো স্ট্রেন কম্প্যাটিবিলিটি, আমরা যে প্লেন সেকশন রিমেইন প্লেন বিফোর বেন্ডিং আফটার বেন্ডিং, তার মানে এপসাইলন এস ইকুয়াল টু এপসাইলন সি ইউ ইনটু ডি মাইনাস সি ওভার সি, ওইটা। আবার সেকশন ইকুইলিব্রিয়াম মানে সি ফোর্স ইকুয়াল টু টি ফোর্স, টেনসাইল ফোর্স ইকুয়াল টু কম্প্রেসিভ ফোর্স, এই ইকুইলিব্রিয়াম ফর্মুলা, এই দুইটা স্যাটিসফাই করেই এই যে দেখো আলটিমেটলি টি ইকুয়াল টু এএস ইন্টু এফএস, এফএস ইকুয়াল টু লেখা যায় ইএস ইন্টু এপসাইলন এস, আর এপসাইলন এস ইকুয়াল টু লেখা যায় এই যে এপসাইলন সি ইউ ইন্টু ডি মাইনাস সি ওভার সি। সো এখান থেকে আমি টি ফোর্স পাচ্ছি, যেখানে আসলে সিটা আননোন, আমি এখনো জানি না। এপসাইলন সি ইউ জানি, এএস জানি কতটুকু রিইনফোর্সমেন্ট প্রোভাইড করেছি, ইএস জানি, ডিও জানি, সি জানি না এখানে। একইভাবে আমি কম্প্রেশন ফোর্স ইন কংক্রিট নির্ণয় করব, 0.85 এ প্রাইম সি জানি, বি জানি, বেটা ওয়ান জানি, সি জানি না। তাহলে এই দুইটা ইকুয়াল যখন করব, সি এবং টি যখন ইকুয়াল করব, আমি সি দ্বারা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এস সামথিং সি স্কোয়ার প্লাস সামথিং সি প্লাস সামথিং ইকুয়াল টু 0, এই ইকুয়েশন থেকে আমি সি এর দুইটা ভ্যালু পাবো। ঠিক আছে, সেই দুইটা ভ্যালু সলভ করলেই আমার হচ্ছে সি পাবো। আর এই সি আমি যদি এখানে এই যে সাবস্টিটিউট করি, দেখো আলটিমেটলি তাহলে টিও পাবো বা এফএস পাবো বা ই এপসাইলন এস পাবো। ঠিক আছে, সো আমি একটু পড়ে যেতে চাই যেন কনসিস্টেন্সি থাকে। শর্টলি দ্রুতই পড়ে যাব। দেখো, রেফারিং টু ফিগার মানে এম এন নির্ণয় করতে হলে এখন কি করতে হবে? রেফারিং টু ফিগার 418, এটাও যে জাস্ট স্ট্রেন কম্পাটিবিলিটি ইকুয়েশনের ফিগারের কথা বলা হচ্ছে। অ্যাজিউম দ্যাট দ্য স্টিল স্ট্রেস এফএস ইজ আননোন বাট ইজ ইকুয়াল টু স্টিল স্ট্রেন এপসাইলন এস মাল্টিপ্লাইড বাই দ্য স্টিল মডুলাস এপসাইলন এস, ইএস, সরি এপসাইলন না, ইএস, মডুলাস অফ ইলাস্টিসিটি। সব এক্সপ্লেন করেছি, জাস্ট পড়ে যাই। স্ট্রেন কম্পাটিবিলিটি অ্যাজ এক্সপ্রেসড ইন ইকুয়েশন 418 স্টিল অ্যাপ্লাইস
So the steel stress and thus the tension force can be expressed as a function of the unknown neutral axis depth c. এখানে যে ইকুয়েশন 418 বলতে যে এপসাইলন এস ইকুয়াল টু যে ডি মাইনাস সি ওভার সি ইন্টু এপসাইলন সি ইউ এটার কথা বলছে। Similarly, the concrete compressive force can be expressed as a function of the neutral axis depth c. আবারও বলছি এটা যেহেতু কংক্রিটের ক্রাশিং হয়ে যাবে অর্থাৎ কংক্রিট তার এপসাইলন সি ইউ তে পৌঁছে যাবে, অতএব এখানে রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক ব্যবহার করা যাবে যার ফোর্স হচ্ছে 0.85 এফ প্রাইম সি এ ইন্টু বি, অথবা পয়েন্ট এর জায়গায় বেটা 1 ইন্টু সি লেখা যাবে। সো এই দুইটা ইকুয়েট করলে আমরা আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। সেখান থেকে দেখো অনলি আননোন হচ্ছে সি, যার ভ্যালু পেয়ে যাবো আমরা এই যে 10.1 ইঞ্চ। এখানে ডিটেল ক্যালকুলেশন দেখাই নাই, এগুলা করে নিতে হবে, বা এই লেভেলে যারা তোমরা পড়াশোনা করছো তাদের ওই ইকুয়েশন সলভ করার ক্যাপাবিলিটি আছে ধরেই এটা করা হচ্ছে। এখানে একটু বিষয় আমি বলতে চাই, অনেক সময় আমার যতদূর মনে আছে একটা ক্লাস সিস্টেম আমি ক্যালকুলেটরে এই ইকুয়েশন সলভ করতে গেছি অটোমেটিক। সো সেখানে আমাকে রং রেজাল্ট দিয়েছে এবং আমি ক্লাস টেস্টে খুব কম মার্ক পেয়েছিলাম। এটা জাস্ট মানে আমি জানি না ক্যালকুলেটরে কখনো কখনো এরকম রং রেজাল্ট আসে। আম, কিন্তু আমার ওই সময় আমি সম্ভবত যেটা আনএক্সেপ্টেবল ভ্যালু সেটা আমি গ্রহণ করেছিলাম। সো এখানে এই দুইটা ভ্যালুই আসলে এখানে লিখে চেক করতে হবে। আমার সাজেশন হচ্ছে ম্যানুয়ালি ক্যালকুলেট করা, যারা ক্যালকুলেটরে এত বেশি এফিশিয়েন্ট না। আমি তখন জানি না কেন, মানে হয়তো সময়ের অভাবে জাস্ট দ্রুত পাস করে চলে গেছে এবং আমার রং রেজাল্ট আসছে। আমার তখন রেজাল্ট দেখেও মনে হয়েছে যে ইটস রং, বাট এত কেয়ারফুলি দেখি নাই। বাট এখানে যেহেতু সি এর দুইটা রুট আসবে, একটা সাধারণত পজিটিভ আসবে আর একটা নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে তো বুঝবো যে এটা অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু কখনো কখনো দুইটা ভ্যালু আসে, দুইটাই পজিটিভ এবং একটা বড় একটা ছোট। সো এখান থেকে কোনটা অ্যাকসেপ্টেবল রিজনেবল ভ্যালু জি এর ভ্যালু এখান থেকে নিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কেয়ারফুলি নিব, আবারও বলছি ক্যালকুলেটরে করো। আমি সাজেস্ট করবো জাস্ট মাইনাস বি স্কোয়ার রুট প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ওভার 2a এই ফর্মুলা দিয়ে করে ম্যানুয়ালি ক্যালকুলেট করার জন্য, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একবারেই কম থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আমি সি এর ভ্যালুটা আসলে যে পেয়ে গেলাম 10.1 ইঞ্চ। দেখো আগে কিন্তু সি বেশি ছিল, সি কম ছিল। সি এর ভ্যালু আগে যদি আমি যেভাবে ধরেছিলাম যে স্টিলের ইল্ডিং হবে, সেখানে ছিল সি এর ভ্যালু 10.4 ইঞ্চ, কারণ স্টিলের ফোর্স তখন বেশি ছিল। তো স্টিলে কিন্তু অ্যাকচুয়াল ফোর্স কম, কারণ তার ইল্ডিং হচ্ছে না। ইল হলেই কিন্তু ফোর্স বেশি। দেখো এখন স্টিল কিন্তু ইলাস্টিক, তার মানে তার ফোর্স কম, অতএব সি এর ভ্যালু এখানে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ বেশি। আহ, কত ছিল আগে? না না সরি, সি সি এর ভ্যালু হচ্ছে আগের তুলনায় এখন কিছুটা আরো কম, কিছুটা কম। তাহলে কি কি হচ্ছে, সি এর ভ্যালু যদি কম হয়, তাহলে স্টিলের ইকুইলিব্রিয়ামের জন্য আসলে স্টিলের বেশি পরিমাণ স্টিল আছে, তার মানে তার ইলংগেশন আরো আহ, কম ইলংগেশনে এরিয়া অফ স্টিল যেহেতু বেশি আছে, অতএব সে বেশি ফোর্স দিতে পারবে। হ্যাঁ, তাহলে সি এর ভ্যালু কমই হবে, রাইট। সো এখান থেকে আমি যেহেতু সি জানি এখন, তাহলে উপরের এই ইকুয়েশনে বসালে সি সি পাবো, এই ইকুয়েশনে বসালে টি পাবো। দে শুড বি সেম, বাট এখানে একটু পার্থক্য আসছে ওই যে নিউমেরিক্যাল ভ্যালু ডেসিমাল পয়েন্ট কম বেশি করে নেওয়ার কারণে, বাট দে শুড বি সেম 340 বা 346 বা 350। আবারও বলছি এটা আসছে জাস্ট এসে সি এর ভ্যালু কম বেশি করে নেওয়ার কারণে, ঠিক আছে। An average value of 3C or equal to T equal to 340 gives will be used to calculate Mn, and then A equal to beta 1 C is equal to 8.59 inch. That calculates Mn using the more general expression in equation 420. তার মানে যে Mn equal to T into D minus A by 2। এখনো দেখো এটা এখানে টি এর জায়গায় কিন্তু লিখতে হবে যে এস এফ ওয়াই লেখা যাবে না, বরং এস এফ এস, এফ এস টা নির্ণয় করে নিতে হবে। সেটা দিয়ে কিন্তু এটি নির্ণয় করা হয়েছে আলটিমেটলি এস ইন্টু এফ এস করে। এফ এস ইকুয়াল টু হচ্ছে এপসাইলন এস ইন্টু ই এস, আর এপসাইলন এস ইকুয়াল টু এপসাইলন সি ইউ ইন্টু ডি মাইনাস সি ওভার সি ওই ইকুয়েশন থেকে। সো এখানে আমরা মোমেন্ট পেয়ে গেলাম, এখন হচ্ছে দেখো 4350 কিপ ইঞ্চ, যা 363 কিপ ফিট। সো আগের একই সেকশন, কিন্তু রিইনফোর্সমেন্ট দুইটা টেনশন জোনে বাড়িয়ে দিয়েছি। এখন মোমেন্ট স্ট্রেংথ কি কম হলো না বেশি হলো? আগের সেকশন গুলোতে স্ট্রেংথ ছিল মনে হয় 337, 130, 50। আমরা একটু দেখে নেই কম্পারিজনের জন্য, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। আগেরটাই যেমন কংক্রিটের স্ট্রেংথ যখন 6000 psi ছিল, তখন স্ট্রেংথ আসছিল 3730 বা 311 কিপ ফিট। আর তারও আগে যেখানে কংক্রিটের স্ট্রেংথ ছিল 4000 psi, সেখানে স্ট্রেংথ আসছিল 253 কিপ ফিট। সো কংক্রিটের স্ট্রেংথ বাড়ালে দেখো, কংক্রিটের স্ট্রেংথ যখন 4000 psi থেকে
6000 psi করলাম, তখন স্ট্রেংথ বেড়ে হয়ে গেল, ডিজাইন স্ট্রেংথ কত আসছে, যে 280 কিপ ফিট, ঠিক আছে। 280 কিপ ফিট, খুব বেশি 11% ইনক্রিজ হয়েছিল। বাট এখন আমি কংক্রিট স্ট্রেংথ সেম রেখে জাস্ট দুইটা রিইনফোর্সমেন্ট আরো বেশি প্রোভাইড করলাম, তখন স্ট্রেংথ, নমিনাল স্ট্রেংথ কতটুকু হলো, নমিনাল স্ট্রেংথ হলো 363 কি ফিট। কিন্তু ডিজাইন স্ট্রেংথ, অ্যাকচুয়াল ডিজাইন স্ট্রেংথ, যেটা আমরা কোডে যে ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবো, সেটা দেখো কত হবে ফি ফ্যাক্টর অ্যাপ্লাই করে। সো ফি ফ্যাক্টর এখানে অ্যাপ্লাই করার পরে দেখো কতটুকু আসে, তখন কম্পেয়ার করতে পারবো। নমিনাল স্ট্রেংথ কিন্তু অনেক কম বেশি সিমিলার হতে পারে, বাট এই যে ফি এর ফ্যাক্টর দেখো কোথায় 0.65 আর কোথায় 0.9, অনেক বেশি পার্থক্য হবে এখানে, ঠিক আছে। সো আমরা মোমেন্ট, নমিনাল মোমেন্ট নির্ণয় করে নিলাম। এখন ডিজাইন স্ট্রেংথ পাওয়ার জন্য আমরা এই যে স্টিলের স্ট্রেন নির্ণয় করব, আবার চেক করব যে মিনিমাম অ্যামাউন্টের রিইনফোর্সমেন্ট দেওয়া আছে কিনা। এখানে যেহেতু আবার রিইনফোর্সড হয়ে গেছে, তার মানে ডেফিনেটলি মিনিমামের চেয়ে বেশি রিইনফোর্সমেন্টই দেওয়া আছে। বাট পড়লে কি পাচ্ছি দেখো, ফর দিস বিম সেকশন দ্য কনক্রিট compressive strength is 4000 psi as was the case for beam 1. However, the effective flexural depth D has been reduced to 16.78 inch. Using this new value of D, the value of S minimum is 0.67. এটা স্কোয়ার ইঞ্চ হবে, এখানে স্কোয়ারটা বাদ পড়েছে, হুইচ ইজ ওয়েল বিলো দ্য প্রোভাইডেড টেনশাইল স্টিল এরিয়া এস ইকুয়াল টু, যে 6 স্কোয়ার ইঞ্চের চেয়ে 0.6 রিকোয়ার্ড, 0.6 স্কোয়ার ইঞ্চ অনেক কম। তারপর যা দরকার তার চেয়ে আমরা অনেক বেশি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করছি। সো মিনিমাম রিকোয়ারমেন্ট অফ স্টিল এরিয়া ইজ এনশিওরড। আমরা এখন ফি ক্যালকুলেট করব, কম্পিউট দ্য স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফি অ্যান্ড দ্য স্ট্রেংথ রিজাল্টিং ভ্যালু অফ ফি এম এন, দ্যাট মিনস দ্য design strength. For this section, the value of epsilon t will be slightly larger than epsilon s and should be used to determine the value of phi. এখানে প্রশ্ন এখন, আমার আমার মনে হয় এই প্রশ্নটা করার আগেই আহ, করার আগে একটু পড়ে শেষ করি, তাহলে অ্যান্সারটা অটোমেটিক পাওয়া যাবে। অ্যান্সার হচ্ছে আমরা এপসাইলন এস আর এপসাইলন টি ডিফারেন্ট ক্যালকুলেট করবো কেন, এটাই কোড রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এটাই কোড রিকোয়ারমেন্ট। এমন হবে এই বিমে আমরা দেখতে পাবো যে বটম বটম লেয়ারের রিইনফোর্সমেন্টের এন্ডিং হলেও, সরি, আমি ওই যে আরেকটা আগের লেকচারটা কনভার্ট করতেছিলাম, যে জন্য ওই ফরম্যাট ফ্যাক্টরিতে ওটা আহ, শেষ হয়েছে, এই জন্য ওই সাউন্ড দিয়ে মেসেজ দিল, ডিস্টারবেন্সের জন্য দুঃখিত। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এটাই হচ্ছে কোড রিকোয়ারমেন্ট, এবং আমরা দেখব যে বটম লেয়ারের রিইনফোর্সমেন্ট ইল্ডিং হলেও টপ লেয়ার, মানে সেকেন্ড লেয়ার যেটা, সেখানে রিইনফোর্সমেন্টের ইল্ডিং হবে না, যে জন্য ওভারঅল রিইনফোর্সমেন্টের ইল্ডিং হচ্ছে না। কিন্তু বটম লেয়ারের রিইনফোর্সমেন্ট ইল্ডিং আসলে হবে, আমরা এই প্রবলেমই দেখতে পাবো। কিন্তু কোড রিকোয়ারমেন্ট হচ্ছে যে এক্সট্রিম ফাইবারের রিইনফোর্সমেন্টের টেনসাইল স্ট্রেংথ দিয়ে তোমাকে ফি ফ্যাক্টর নির্ণয় করতে হবে। কিন্তু আহ, যে সেকশনটাকে আন্ডার রিইনফোর্স নাকি ওভার রিইনফোর্স সেটা নির্ণয় করতে হবে এপসাইলন এস দিয়ে, অর্থাৎ টেনশন রিইনফোর্সমেন্টের সেন্ট্রয়েডে, অর্থাৎ ডি ডেপথে যে স্টিল স্ট্রেন তার বেসিসে, ঠিক আছে। পার্থক্য দেখো এখানে খেয়াল করে। তো আমরা এখন এপসাইলন টি নির্ণয় করব, আমরা আগে কিন্তু এপসাইলন এস নির্ণয় করছি অর্থাৎ ডি ডেপথে, আর এখন এপসাইলন টি নির্ণয় করব ডিটি ডেপথে। The strain compatibility equation of 4.18 can be modified to calculate ET by using DT in place of D. একই ইকুয়েশন, জাস্ট দেখো এপসাইলন এস এর সময় এখানে ডি ছিল, এখন এপসাইলন টি এর সময় এখানে এপসাইলন ডিটি আসলো, এপসাইলন টি এর সময় এখানে আসছে ডিটি। সো আমরা নির্ণয় করে নিলাম, দেখলাম যে স্ট্রেনটা 0.00202220, যা দেখো এপসাইলন ওয়াই এর চেয়ে বেশি। অথচ আগে আমরা এপসাইলন এস যেটা নির্ণয় করেছি সেটা ছিল এপসাইলন ওয়াই এর চেয়ে কম। এই যে এখানে দেখো, মানে এটাও আবার জন্য কনফিউজিং না হয় সবার জন্য। দেখো এখানে এপসাইলন এস ডি যেখানে 16.8 ছিল, দেখো পার্থক্যটা, সেখানে ছিল 0.00186, যা ইল্ড স্ট্রেন্থের চেয়ে কম, যে জন্য আমরা এটাকে বলছি আন্ডার রিইনফোর্সড বিম। অথচ আমরা দেখছি যে বটম লেয়ারে যদি আমি টেনসাইল স্ট্রেন ক্যালকুলেট করি, তাহলে দেখছি যে সেখানে স্ট্রেন হচ্ছে 0.00222, যা 0.00207 এর চেয়ে বেশি, অর্থাৎ বটম লেয়ারের রিইনফোর্সমেন্টের ইল্ডিং হয়ে যাচ্ছে। সো এর বেসিসে এখন আমাকে ফি ক্যালকুলেট করতে হবে, বাট আগের যে ক্যালকুলেশন করেছি সেটাকে এখন রিভাইজ করা লাগবে, নো। ডেফিনেটলি আমি যে সেকশন আন্ডার রিইনফোর্সড ওভার রিইনফোর্সড এটা, এবং তার বেসিসে মোমেন্ট স্ট্রেন্থ ক্যালকুলেশন, এটা হবে ইফেক্টিভ ডেপথে স্ট্রেন নিয়ে, ঠিক আছে, ইফেক্টিভ ডেপথে স্টিলের স্ট্রেন নিয়ে। কিন্তু যখন ফি ফ্যাক্টর ক্যালকুলেট করব তখন সেটা ক্যালকুলেট করব স্ট্রেন ইন দ্য এক্সট্রিম টেনশন রিইনফোর্সমেন্ট, আমি এইভাবেই বলবো। সো এখন দেখো কি কি ঘটছে, দিস ইজ ইন্টারেস্টিং, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং রেজাল্ট বিকজ উই হ্যাভ প্রিভিয়াসলি কনসিডার্ড দিস টু বি অ্যান
over reinforced section based on strain epsilon s calculated at the center of the tension reinforcement. However, because of the difference between d and dt, we have now found the value of epsilon t to be between 0.002 and 0.005. Thus, this is a transition zone section, and we must use equation 428 to calculate phi. 428 এ বলতে যে এই ইকুয়েশন যেখানে এটা হচ্ছে, দেখো এই ইকুয়েশন, এই ভ্যালুটা হচ্ছে এপসাইলন টি। আমার মনে হয় এটা আগের প্রবলেমও দেখিয়েছি, সো সবাই জানো। ফি ইকুয়াল টু 0.65 ইন্টু এপসাইলন টি মাইনাস 0.002 250/3 স্ট্রেন বেসিসে। আবার সি বাই ডিটি রেশিও দিয়ে আরেকটা ইকুয়েশন আছে, এখানে আমরা সি বাই ডিটি ক্যালকুলেট করি নাই, চাইলেই করতে পারি, দুই ভাবেই করা যায়। এখন দেখো, কম্প্রেস ওভার ইনফোর্স সেকশনের জন্য ফি এর ভ্যালু কিন্তু 0.65, বাট বটম লেয়ারে রিইনফোর্সমেন্ট জাস্ট টিল্ডিং হওয়ার কারণে ফি এর ভ্যালু একটু বেশি ব্যবহার করা যাচ্ছে, 0.67। তাহলে মোমেন্ট স্ট্রেংথ কত আসলো? 243 কিপ ফিট। আমি এখানে কম্প্যারিজন করতে চাই। এক নাম্বার বিম আমাদের ডিজাইন স্ট্রেংথ ছিল, আহ বারবার উপরে নিচে যেতে হচ্ছে। এক নাম্বার বিমে আমরা ডিজাইন স্ট্রেংথ পেয়েছি, যেখানে কংক্রিটের স্ট্রেংথ ছিল 4000 পিএসআই এবং স্টিল ছিল 4টা। 9 নাম্বার বার, প্রবলেম 1, এই যে 253 কিপ ফিট ডিজাইন স্ট্রেংথ, ঠিক আছে? ডিজাইন স্ট্রেংথ ছিল 253 কিপ ফিট, যেখানে পরের বিমে স্টিল সেম রেখে যেখানে আমরা কংক্রিটের স্ট্রেংথ বাড়িয়ে দিলাম, তাহলে সেখানে দেখো মোমেন্ট স্ট্রেংথ পেলাম 280 কিপ ফিট, 11% ইনক্রিজ বলেছে আগের আগের বিমের তুলনায়। সো 253 280। আর এখন দেখো রিইনফোর্সমেন্ট যেখানে বাড়িয়ে দিলাম, 4টা রিইনফোর্সমেন্টের জায়গায় এখন 6টা রিইনফোর্সমেন্ট বাড়িয়ে দিলাম, নমিনাল মোমেন্ট স্ট্রেংথ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। দেখো আগে ছিল 200 সামথিং, ঠিক আছে, অলমোস্ট 300, কিন্তু এখন দেখো নমিনাল স্ট্রেংথ কিন্তু বেড়ে 363 হয়েছে। কিন্তু ডিজাইন স্ট্রেংথ, যেটা আমি আসলে আলটিমেটলি ব্যবহার করতে পারবো ডিজাইনে, সেইটা কিন্তু আগের তুলনায়ও কমে গেছে। দেখো 253 280 বা 83, তার থেকে এখন 243, যথেষ্ট কম। দেখো তার মানে কি করতেছো তুমি বিমে, এই যে আবারও যারা শুধু রড বেশি দিলেই মনে করে যে বিম, স্পেশালি ফ্লেক্সুরাল সেকশন, রড দিলেই ভালো, ইট ডাজ নট ডু এ গুড থিং টু ইয়োর কংক্রিট বিম অর টু ইয়োর স্ট্রাকচার। আমি এভাবেই বলবো। তার মানে কি হচ্ছে আলটিমেটলি, ফেইলরের পূর্বে আসলে মানে ওয়ার্নিং পাওয়ার জন্য আমরা যে নমিনাল ক্যাপাসিটি তার হয়তো বাড়ছে, কিন্তু এটা যখন ফেল করবে, সাডেনলি ফেল করবে, যেটা আমরা অ্যাভয়েড করতে চাই, তার জন্য এটার স্ট্রেংথকে কমিয়ে নিয়ে আসছি। সো মানে কোড ফলো করলে দেখো তুমি কিন্তু আসলে বেশি পেনাল্টি দিচ্ছ, খরচও বাড়াচ্ছ, আবার পেনাল্টিও দিচ্ছ, এটা ঠিক হচ্ছে না। বাট অ্যাকচুয়ালি তুমি কিছু রিইনফোর্সমেন্ট দিলে এটার এই যে দেখো নমিনাল স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, বাট ডেঞ্জার তোমার কোথায় আসছে, যে এটা কোনো কারণে যদি ফেল করে তাহলে উইদাউট ওয়ার্নিং কিন্তু ফেল করে যাবে, যেটা আমরা কখনোই চাই না। সো মানে রিইনফোর্সমেন্ট দিলে ফ্লেক্সারাল সেকশনের জন্য এটা আসলে আমরা ভালোর দিকে বলবো না, বরং খারাপের দিকেই যাচ্ছে। সো এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, স্পেশালি ফ্লেক্সুরাল সেকশনে। আমার মনে হয় নিচের আলোচনাটুকু একটু পড়লে ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন পাবো, এটা পড়ি। It should be noted that even though this section has 50% more steel than that of beam 1, the reduced nominal moment strength is smaller for this beam section uh, than for beam 1. Nominal moment strength is smaller for this section, for this beam section than for beam 1. কনফিউজড হয়ে গেলাম, ধরো এখানে ক্যাপাসিটি হচ্ছে, নমিনাল ক্যাপাসিটি কত আসছে? 350, সরি 363 কি ফিট। এক নম্বরে কত ছিল, 2 নম্বরে কত ছিল? নমিনাল ক্যাপাসিটি গুলো যদি দেখি, 2 নম্বরে নমিনাল ক্যাপাসিটি ছিল 311, আর 1 নম্বরে নমিনাল ক্যাপাসিটি ছিল 291। সো নমিনাল ক্যাপাসিটি কিন্তু বেড়েছে, বাট ডিজাইন ক্যাপাসিটি কিন্তু কমে আসছে, ঠিক আছে? সো আবারও পড়ি,
It should be noted that even though this section has 50% more steel than that of beam 1, the reduced nominal moment strength is smaller for this beam section than for uh, uh, beam 1. এখানে আসলে নমিনাল হবে না, কথাটা উল্টা হয়েছে। এটা আসলে নমিনাল না বলে ডিজাইন স্ট্রেংথ বলতে হবে, যা আসলে ছোট। ঠিক আছে, নমিনাল স্ট্রেংথ কিন্তু বড়। আমি এই জন্যই উপরের দিকে যে চেক করে আসলাম, কথাটা আসলে ভুল হয়েছে, এটা ডিজাইন সেকশন বলতে হবে। This demonstrates a very important result for heavily reinforced sections. The only way to increase the reduced nominal moment strength is to add steel to both the tension and compression zones of the member. এখানেও আবার আমি reduced nominal moment strength বলবো না, বরং ডিজাইন strength বলবো, অর্থাৎ ফিএমএন এর কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারতাম, দেখো আমরা শুধু টেনশন জোনের রিইনফোর্সমেন্ট বাড়িয়েছি, বরং এটা না করে ওভার রিইনফোর্সমেন্ট এড়ানোর জন্য আমরা টেনশন জোন এবং কম্প্রেশন বোথ জোনে আসলে রিইনফোর্সমেন্ট বাড়াতে পারি, যেটার জন্য হয়তো আমরা কম্প্রেশন জোনে যে দুইটা বার আছে এটাকে কাউন্ট করতে পারি। সেটা আমরা কিন্তু শিখবো সামনে। সো এটাই বলা হচ্ছে যে আমরা ওভার রিইনফোর্স ডিজাইন আসলে অ্যাভয়েড করার জন্য এমন অনেক সময় আসবে যে আমাকে বিমের সেকশন বাড়াতে দিচ্ছে না। দেখো আমরা ওভার রিইনফোর্সড সেকশন ডিজাইন এড়াতে চাইলে রিইনফোর্সমেন্টের সেকশন বাড়াতে পারি ক্যাপাসিটি বাড়ানোর জন্য, রিইনফোর্সমেন্টের পরিমাণ সেম রেখে। তাহলেও কিন্তু কংক্রিটের স্ট্রেংথ বাড়ালেও ডাক্টাইল ডিজাইন পাবো, বিমের সেকশন যদি বাড়াও তাও ডাক্টাইল ডিজাইন পাওয়া সম্ভব। কিন্তু যদি আর্কিটেকচারাল ডিজাইনে বিমের সেকশন ডেপথ সেকশন বা ডেপথ মানে উইডথ ডেপথ ইত্যাদি যদি লিমিটেড থাকে, তাহলে কি করা যেতে পারে, রিইনফোর্সমেন্ট অ্যাড করলে টেনশন এবং কম্প্রেশন দুই সাইডে অ্যাড করা যেতে পারে, যেটা তখন ওই যে বিম উইথ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট এই আকারে ওই ফিলোসফি দিয়ে সেই সব ইকুয়েশন দিয়ে ডিজাইন করতে হবে, যেটা আমরা সামনে শিখবো। The next part of this chapter deals with analysis of doubly reinforced beam sections, অর্থাৎ beam with longitudinal straight in both the tension and compression zones. আমরা এই পার্টে যাওয়ার আগে আরো কয়েকটা বিষয় শিখবো, সেটা হলো আমরা আন্ডার রিইনফোর্সড বিম ডিজাইন শিখতে চাই। সেকেন্ডলি আমরা ডিজাইন এইড এর মাধ্যমে যে এআইএসসি এর কিছু ডিজাইন চার্ট আছে, যেগুলো এই বইয়ের শেষে দেওয়া আছে অথবা এসএ করে শেষেও দেওয়া আছে, সেইগুলা ব্যবহার করে কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখবো। আম, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল কনসিডারেশনস ইন বিম ডিজাইন, সেগুলা দেখবো। তারপরে আসলে কম্প্রেশন রিইনফোর্সড বিম ডিজাইনে যাব। সো আমার মনে হয় বিম ডিজাইনের যেভাবে আমরা আগাচ্ছি সবাই বুঝতে পারছো। আজকের লেকচার এখানে শেষ করি, পরের লেকচারে আবার দেখা হবে।